আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক ভালো রয়েছো। আজকে জিএসটি অ্যাডমিশনের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ এপিসোড নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। কিভাবে তুমি জিএসটি অ্যাডমিশনে কেমিস্ট্রিতে বাজিমাত করতে পারো সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। অলরেডি কেমিস্ট্রি আমি 2টি এপিসোড আলোচনা করেছি, যেখানে আমি অর্গানিক কেমিস্ট্রি সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেখানে ম্যাক্সিমাম যেখান থেকে কোশ্চেন আসবে সেটা 2টা এপিসোডের মাধ্যমে আলোচনা করেছি এবং ইম্পর্টেন্ট টপিকগুলো সহ আমি কোশ্চেন সমাধান করে দিয়েছি। ওকে, সো আজকে আমি বাকি যে চ্যাপ্টারগুলো আছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের সেখানকার ইম্পর্টেন্ট টপিকগুলো প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করার মাধ্যমে যে টপিকগুলো বারবার ইম্পর্টেন্স দেয় তারা, সেই ইম্পর্টেন্স টপিকগুলো আজকে আমি তুলে ধরবো তোমাদের সামনে। ইনশাআল্লাহ আল্লাহ যদি সহায় থাকে এর বাইরে কোশ্চেন হওয়ার কোনো চান্স নেই। তোমরা এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু কমন পেয়ে যেতে পারো। ওকে, তো চলো সময় নষ্ট না করে আমি শুরু করি আজকের এই বাজিমাত করা এপিসোডটি। ওকে, তো তোমরা সবাই এই টপিকগুলো খুব ভালোভাবে দেখে যাবে। ইনশাআল্লাহ আল্লাহ যদি সহায় থাকে তোমরা কিন্তু অনেক অনেক কেমিস্ট্রিতে ভালো করতে পারবে জিএসটি অ্যাডমিশনে। ওকে, আরেকটা কথা, তোমরা যে জায়গায় পরীক্ষা দিতে যাও না কেন, কেমিস্ট্রিতে যারা ভালো করবে তাদের চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেড়ে যায়। সেটা গুচ্ছের ক্ষেত্রে তো আরও বেশি, কারণ দেখো নির্দিষ্ট একটা পার্ট থেকে কেমিস্ট্রিতে যা কোশ্চেন হয় পরবর্তীতে ওগুলোই কিন্তু কোশ্চেন হয়, কারণ এটা কোনো চেঞ্জ হয় না। এটা ফিজিক্সের মতো না যে মান চেঞ্জ করে দিল, একটা থিওরিটা চেঞ্জ করে দিল, প্রশ্নের প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেল। কিন্তু কেমিস্ট্রির ক্ষেত্রে এই জিনিসটা করা যাবে না। যেমন কোয়ান্টাম সংখ্যা থেকে অলওয়েজ একটাই প্রশ্ন যে এন এল এর মান কোনটি সম্ভব কি না, নিচের কোনটি সম্ভব। তো এই ভাঙন থেকে ওই একটা আলফা বিটা বের হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো আর কি সংকরায়ন পার্টিকুলার জিনিস থেকে। তো এই যে অ্যাসিডের তীব্র, এই অক্সো অ্যাসিড প্রতিবারে পারক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এইভাবে জিনিসগুলো দেয় আর কি। সো পার্টিকুলার কিছু জায়গা আছে যে জায়গাগুলো ধরতে পারলেই কেমিস্ট্রি এক্সামটা সবচেয়ে বেশি ভালো হয় এবং তুমি যে কোনো কম্পিটিটিভ এক্সামে এই যে কেমিস্ট্রি এক্সামটা তোমাকে এগিয়ে রাখতে পারে অনেকটাই। এগুলো 4টা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করার মাধ্যমে এই প্রশ্নগুলো তুলে দিয়েছি তোমাদের, তোমরা অবশ্যই এই টপিকগুলো তুলে দিয়েছি। সো অবশ্যই তোমরা এগুলো প্রায়োরিটি দেবে এবং সেই প্রায়োরিটি অনুযায়ী তোমরা কিন্তু জিনিসগুলোকে সুন্দর করে গুছিয়ে নিবে। আশা করি যে কেমিস্ট্রিতে ভালো করার মাধ্যমে তোমরা কিন্তু গুচ্ছের যে তোমাদের প্লেসটা খুব সুন্দরভাবে আরেকটু এগিয়ে নিতে পারো। যারা আমার এফবি গ্রুপে এখনও অ্যাড হয়ে যায়নি, অ্যাড হয়ে যাবে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অথবা ডিউ অ্যাডমিশন প্রিপারেশন এই ইউনিট লিখে সার্চ দিলেই আমার গ্রুপটি তোমরা পেয়ে যাবে। ওকে, ওখানে নিয়মিত আমি গুচ্ছর যে স্ট্যান্ডার্ড কয়েকটা কোশ্চেন দেওয়ার ট্রাই করবো, সেগুলো তোমরা সলভ করার মাধ্যমে নিজের প্রস্তুতিটাকে আরও ঝালাই করে নিতে পারবে। ওকে, আচ্ছা, তো এখানে দেখি আমরা প্রথম যে চ্যাপ্টারটি দিয়েছি ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। ও আরেকটা কথা বলে রাখি, তো সবার শেষে আমি বলবো যে কীভাবে তুমি গুচ্ছতে কেমিস্ট্রিতে বাজিমাত করতে পারো সেই জিনিসটা ট্রিকটা আমি বলে দেবো। তো সব শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি দেখতেই থাকো। ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। দেখো এখানে যে জিনিসগুলো আমি অ্যানালাইসিস করার মাধ্যমে দেখেছি, সবচেয়ে যেটা বেশি তোমাকে গুরুত্ব দিতে হবে যে বোর্ড প্রশ্ন, যে বোর্ডের যে এমসিকিউগুলো আছে সেগুলো আগে শেষ করা লাগবে। কারণ তুমি দেখো একটা এমসিকিউ তুমি 36 সেকেন্ড করার সময় পাবা, সেই ডিপ লেন্থের মনে করো যে কোশ্চেন কিন্তু তোমার আসবে না ঢাকা ইউনিভার্সিটির মতো অত গভীর থেকে, মনে করো যে অত ইয়ে থেকে কিন্তু আসবে না। কারণ 36 সেকেন্ড তুমি একটা এমসিকিউতে সময় পাবা, ওরাও জানে যে কী লেভেলের কোশ্চেনগুলো আসলে করা লাগবে, যেহেতু উইদাউট ক্যালকুলেটর ভাবা লাগবে, সব কিছু ভেবেচিন্তে কিন্তু প্রিপারেশনটা নেওয়া লাগবে। তো বোর্ড প্রশ্ন খুব ভালোভাবে, বোর্ড প্রশ্ন এই পর্যন্ত যতগুলো এসেছে এবং অন্যান্য ইউনিভার্সিটিতে যতগুলো কোশ্চেন এসেছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার থেকে, ওগুলো সম্পূর্ণগুলো একবারে মুখস্থ করার দরকার হলে নিয়ে যাবে। এগুলো হুবহু এখান থেকে তোমরা কম পাবে। বারবার বলতেছি, বোর্ড প্রশ্ন অ্যাজ ওয়েল অ্যাজ অন্যান্য ইউনিভার্সিটিতে যে প্রশ্নগুলো অলরেডি ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার থেকে চলে এসেছে, জাস্ট ওগুলো দেখলেই তোমরা হুবহু কমন পাবে। কারণ গুচ্ছ যে কোশ্চেনটা করবে তারা কিন্তু বারবার বলতেছি যে অন্যান্য ইউনিভার্সিটি যে কোশ্চেন ব্যাঙ্কগুলো থেকে প্রশ্নগুলো কিন্তু তুলে দিবে একেবারে। তোমরা দেখো একবারে কথাটা মিলিয়ে নিও, তাহলে বোর্ড প্রশ্নটা তোমরা করবে এবং অন্যান্য ইউনিভার্সিটি করবে। তারপরেও আমি অ্যানালাইসিস করার মাধ্যমে যেগুলো দেখেছি যে এস ইকাল টু 1000 W/MB সূত্রটা থেকে ম্যাথ বেশি দিচ্ছে। প্রাইমারি সেকেন্ডারি পদার্থ এই জিনিসগুলো একটু পড়ে দেবে। ক্ষতিকারক পদার্থ কোনগুলো, ওই যে লাস্টের দু একটা পেজ আছে, কোনগুলো কি ক্ষতি করে ওগুলো একটু দেখে নিবে। এবং বুরেট পিপেটে সর্বোচ্চ কী পরিমাণ মাপা যায় বা আয়তনৈতিক ফ্লাক্স, এই জিনিসগুলো একটু দেখে নিবি। তো আশা করি ফার্স্ট চ্যাপ্টার থেকে তোমরা কী দেখবে এটা তোমরা বুঝতে পেরেছো। কারণ ফার্স্ট চ্যাপ্টার কেন দিলাম, যেহেতু 20টা এমসিকিউ, তো ফার্স্ট চ্যাপ্টার থেকেও কিন্তু এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। যেমন ডিউর ক্ষেত্রে আমি অতটা প্রায়োরিটি দিইনি, কারণ মাত্র 15টা এমসিকিউ। তো এখান থেকে তোমরা অবশ্যই যেহেতু 20টা এমসিকিউ থাকবে, তো ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার কিন্তু অবশ্যই তোমরা এই জিনিসগুলো একটু পড়ে নিবে। গুণগত রসায়ন, এখান ক্ষেত্রেও বোর্ড কোশ্চেনগুলো বেশি করে দেখবে। কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে বোর্ড কোশ্চেনগুলো আগে ক্লিয়ার করে রাখবে, কারণ ওই আঙ্গিকে কিন্তু কোশ্চেনটা হওয়ার চান্স এবার সব থেকে বেশি গুচ্ছতে। এবার গুণগত রসায়ন থেকে তুমি যে সবচেয়ে বেশি কোয়ান্টাম সংখ্যা NLM এগুলো তো সবচেয়ে বেশি প্রায়োরিটি দেবে। এটা মাস্ট। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আমি অ্যানালাইসিস করার মাধ্যমে যেটা দেখছি, এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তারপরে তেজস্ক্রিয় ভাঙন, ওই পাশে ভর সংখ্যার যে ব্যালেন্স করা লাগে, আলফা বিটা গামা বের হয়, লাইক দ্যাট এরকম করে যে জিনিসগুলো আসবে। ঢাকা ইউনিভার্সিটিতে প্রতিবার একটা প্রশ্ন আসতো, এবারও আসছে। তো লাইক দ্যাট এরকম তেজস্ক্রিয় ভাঙনের জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট এখান থেকে গুণগত রসায়ন থেকে। এবং ইলেকট্রন বিন্যাস রিলেটেড বলতে কি বোঝাচ্ছি আমি এখানে, যে ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস আছে, কোনো আয়নের ইলেকট্রন বিন্যাস আছে, পার্টিকুলার একটা আয়নের বলতে পারে যে যোজন ইলেকট্রন কয়টা বা একটা আয়নের ইলেকট্রন টোটাল কয়টা। ওকে, সো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসতে পারে, যেটা ঢাকা ইউনিভার্সিটিতে অন্যান্য ইউনিভার্সিটিতে প্রায় দেখা যায়। এবার আয়ন শনাক্তকরণ বলতে কোন আয়ন শনাক্তকরণগুলো তোমরা পড়বো। অনেক আয়ন শনাক্তকরণ আছে, যেগুলো স্পেশালি কিছু দ্রবণ আছে, যেমন নেসলার দ্রবণ দ্বারা অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করা হয়। এরকম কিছু স্পেশালি জিনিস আছে যে জিনিসগুলো খুবই আসে, এই জিনিসগুলো একটু পড়ে নেবে। এবং ক্রোমাটোগ্রাফি একটু পড়ে নেওয়ার ট্রাই করবে, কারণ গুণগত রসায়নে
ক্রোমাটোগ্রাফিটা খুবই ইম্পর্ট্যান্ট এবং গুচ্ছের জন্য এটা অনেক ইম্পর্ট্যান্ট আমি মনে করতেছি। ওকে, আর তোমার দ্রাব্যতার গুণ থেকে হালকা থিওরিগুলো একটু দেখে নেবে যে কখন কি পরে, তোমার অদক্ষেপ পরে কখন পরে না, এই লাইক দ্যাট। আর অঙ্ক আসার সম্ভাবনা খুবই খুবই কম, আসলে এমনভাবে দিবে যাতে করে তুমি ওই যে এস ধরে খালি এস কিউব বা 28s⁴ এই যে লেভেলের প্রশ্নগুলো আসে আর কি। ওকে, এবার সে মৌলের পর্যায়িত ধর্ম ও রাসায়নিক বন্ধন, এটা অনেক অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখান থেকে যে প্রশ্নগুলো তুমি পাবে সেটা সবচেয়ে বেশি প্রায়োরিটি দেবে শঙ্করায়ন। শঙ্করায়ন অনেক অনেক গুরুত্বপূর্ণ, এখান থেকে একটা প্রশ্ন পাবে যে একটা পার্টিকুলার যৌগ দিবে, এটা শঙ্করায়ন চাইতে পারে বা বন্ধন কোণ অথবা আকৃতি যে কোনো একটা চাইতে পারে। এখান থেকে তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন আসা মানে এই টাইপটা থেকে প্রশ্ন আসা। তারপরে তোমার পর্যায়ভিত্তিক ধর্ম থেকে যে প্রশ্নটা বারবার আসে সেটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, মানে যেগুলো ব্যতিক্রম আছে আর কি। পারমাণবিক ব্যাসার্ধর এখানে তোমরা আয়নেরও পারমাণবিক ব্যাসার্ধ পড়ে নেবে। অলরেডি ঢাকা ইউনিভার্সিটি যখন আমি কোশ্চেন সলভ করাই তখন আমি দেখিয়েছিলাম এটার শর্টকাটটা কীভাবে ব্যাসার্ধটা নির্ণয় করা লাগে, কার ব্যাসার্ধ কম কার ব্যাসার্ধ বেশি, এবং আয়নীকরণ শক্তি ব্যতিক্রমগুলো একটু দেখে নেবে। আর ইলেকট্রন শক্তি তোমরা তো জানো যে ফ্লোরিন ক্লোরিন শুধু ব্যতিক্রম। ওকে, এছাড়াও হাইড্রোজেন বন্ধন, এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ ইয়ের জন্য, প্রযুক্তির জন্য। হাইড্রোজেন বন্ধনের গুরুত্বটা সহ একটু পড়ে নেবে, যেহেতু সময় অল্প দিবে, গুরুত্বগুলো কিন্তু আসতে পারে যে কোথায় হাইড্রোজেন কিন্তু দেখা দেয় আসলে প্রোটিনে, গ্লুকোজে, ডিএনএতে, এই জিনিসগুলো একটু পড়ে নিবি। আর ফাজানের নীতিটা একটু অবশ্যই ভালোভাবে বুঝে যাবে, কারণ ফাজানের নীতি থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, কার গলনাঙ্ক কম কার গলনাঙ্ক বেশি, কোনটা আগে দ্রবীভূত হবে কোনটি দ্রবীভূত হবে না, বুঝা গেছে, এই লাইকদের প্রশ্নগুলা। কার এই প্রশ্নগুলো কিন্তু ফাজানের রুল দিয়েই করা লাগবে। ওকে, তো আশা করি মৌলের পর্যায়িত ধর্ম রাসায়নিক বন্ধন থেকে কী ধরনের কোশ্চেনগুলো করতে হবে তোমরা সেটা বুঝতে পারতেছো। এবার আসি রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন সবচেয়ে যেটা প্রায়োরিটি, আমি অ্যানালাইসিস করার মাধ্যমে যেটা দেখছি সবচেয়ে যেটা প্রায়োরিটি দেয় অ্যাসিড সময়ের তীব্রতা। এটা খুবই আসতেছে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিশেষ করে অক্সো অ্যাসিড, যে বলে দিচ্ছি অক্সো অ্যাসিড তারপর হাইড্রা অ্যাসিড। এই অক্সো অ্যাসিডের তীব্রতা কিন্তু খুবই আসে যায় অক্সিজেনে, মানে তোমার কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা নির্ণয় করার মাধ্যমে যে ডিসিশনটা দেওয়া হয়, এবং ওটা যদি সমান হয়ে যায় কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা, দেন পরবর্তীতে আকার দিয়ে সংজ্ঞাটা দেওয়া হয়, যার আকার ছোটো তার তীব্রতা বেশি। ওকে, দেন হাইড্রা অ্যাসিড একটু পরে নিবে, এবং এখানে যে তোমার অম্লের ক্ষারকত্ব, ক্ষারকের অম্লত্ব, এটা একটু হালকা দেখে নিবে। ওকে, এই জিনিসগুলো মানে থিওরিটিক্যাল পার্টগুলো থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। তারপর পিএইচ বাফার তো জানো, এমন পিএইচ দিবে যাতে বের করতে পারো উইদাউট ক্যালকুলেটর। আর বাফার, নিচের কোনটি বাফার দ্রবণ নয়, এরকম টাইপের প্রশ্ন আসবে ঢাকা ইউনিভার্সিটিতে, যেগুলো আসে আর কি বারবার। লাস্ট সাতেলিয়া নীতিটা খুবই আসার সম্ভাবনা বেশি, যে নিচের কোন বিক্রিয়াটিতে চাপের প্রভাব রয়েছে, বা তাপমাত্রা বাড়াইলে কী হবে, তাপমাত্রা কমাইলে কী হবে, তাপমাত্রার প্রভাব আছে কি না, এই ধরনের বিক্রিয়া, এই ধরনের জিনিসগুলো চাবে। এবং প্রভাবক, অট্টপ্রভাবক, ধনাত্মক প্রভাবক, ঋণাত্মক প্রভাবক কোনটিগুলো একটু দেখে যাবে। আর প্রশমন তাপ আসার সম্ভাবনা অনেক অনেক বেশি, যে বলতে পারে দুর্বল অ্যাসিড সবল ক্ষারের প্রশমন তাপ কত, সবল অ্যাসিড সবল ক্ষারের প্রশমন তাপ কত, এরকম যে মানগুলো আছে স্পেসিফিক, এই মানগুলো থেকে কিন্তু আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। যেহেতু সময় খুব কম, 100টা এমসিকিউ 60 মিনিটে, এটা কীভাবে পসিবল ভাই? তাই এরকম লেভেলের কিছু এমসিকিউ দিবে যেগুলো তোমার সময় অনেক বাঁচিয়ে দিবে। এই সময়টা যেন তুমি অন্যান্য ম্যাথ বা অন্যান্য জায়গায় ইউটিলাইজ করতে পারো, ওরা এমন টাইপের কিন্তু গোছানো একটা কোশ্চেন করবে, যেটা আমার মনে হচ্ছে। ওকে, আর কর্মমুখী রসায়ন লাস্ট চ্যাপ্টার থেকে তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে, দেখো যে বোর্ড প্রশ্ন এবং অন্যান্য ইউনিভার্সিটিতে যে আসা প্রশ্নগুলো, সেগুলো জাস্ট করে গেলেই হয়ে গেল। আল্লাহ যদি 6 থেকে এর ভিতরেই তোমরা কমন পেয়ে যাবে। আর বেশি কিছু পড়ে এখন মাথায় অত প্রেশার নেওয়ার দরকার নেই, কারণ আমার তো সবগুলো প্রশ্ন পারা লাগবে না রে ভাই। ম্যাক্সিমাম প্রশ্নই কিন্তু এই লেভেলেরই আসবে, আমি যেটা বলছি থিওরিটিক্যাল প্রশ্ন। ওকে, তো আশা করি তোমরা জিনিসগুলো বুঝতেছো যে কেমিস্ট্রি ফার্স্ট পেপার থেকে এই জিনিসগুলো তোমরা যদি পড়ে যাও একটু গুরুত্ব সহকারে, আশা করি ম্যাক্সিমাম প্রশ্ন তোমরা কমন পাবে। এবার দেখো পরিবেশ রসায়ন, দ্যাট মিনস সেকেন্ড পেপারে আমরা চলে আসি। পরিবেশ রসায়ন থেকে তোমরা যে জিনিসগুলো পড়বে, বিভিন্ন বয়েলস, চার্লস, করে যে সূত্রগুলো আছে, জাস্ট সূত্রটা কি মানে জিনিসটা একটু বুঝে নিবে, অ্যান্ড গ্রাফ, এবং ওই সূত্রে কি কনস্ট্যান্ট থাকে ওই জিনিসটা একটু পড়ে নেবে। যেমন গ্রাফগুলোর নাম আছে কিন্তু, আইসোথার্ম গ্রাফ, এরকম কিন্তু গ্রাফগুলোর নাম আছে, ওই গ্রাফগুলো একটু পড়ে নিবে। ওকে, আচ্ছা, আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের যে বিচ্যুতির যে গ্রাফটা, কোন গ্যাসটা বেশি বিচ্যুত, কোন গ্যাসটা কম বিচ্যুত, এই জিনিসটা পড়ে নেবে। এবং আদর্শ গ্যাসের এখানে একটা ঘনত্বের সূত্র আছে, কিন্তু ঘনত্বের সাথে রিলেশন, ওই ঘনত্বের সূত্রটা দিয়ে অনেক সময় শাস্ত্রে অন্যান্য প্রযুক্তিতে প্রশ্ন আসতে দেখা গিয়েছে, তো ওই জিনিসটা একটু পড়ে নেবে। তারপরে গ্যাসের গতিশক্তির অনেকগুলো সূত্র আছে, ডিরেক্ট সূত্রগুলো মুখস্থ করবে, ডিরেক্ট সূত্রগুলো আসবে, যে নিচের কোনটি গ্যাসের গতিশক্তি নির্ণয়ের সূত্র, এরকম করে আসবে। আবার যদি প্রশ্ন করতে চায় সমানুপাতিক বা স্থানুপাতিক দিয়ে, তাহলে এই সূত্রটা দিয়ে করবে, C=√3RT/m, টি এর সাথে আর এম এর সাথে সম্পর্ক করে করবে, যে দুটি গ্যাসের আণবিক ভর দিয়ে দিল, তাদের গতিশক্তির অনুপাত চাইলো, এরকম কম্পারিজন করে প্রশ্নগুলো করবে, যেগুলো উইদাউট ক্যালকুলেটর করা যায়। তারপর অনুবন্ধী অ্যাসিড ক্ষারটা খুবই ইম্পর্টেন্ট গুচ্ছের জন্য, বারবার বলতেছি অনুবন্ধী অ্যাসিড ক্ষার খুবই ইম্পর্টেন্ট। তারপরে অ্যাসিড বৃষ্টি গ্রিন হাউস, কোনটার জন্য অ্যাসিড বৃষ্টি হয় বা গ্রিন হাউস কোন গ্যাসটার জন্য, এটা খুব ইম্পর্টেন্ট। তারপর BOD, COD, TDS, এগুলোর যে মাত্রা, গ্রহণযোগ্য মাত্রা, এই জিনিসগুলো একটু
মনে রাখবে। তারপর যে সরি আরেকটা স্থায়ী ক্ষরতা আর ক্ষরতা যে আছে, তো অস্থায়ী ক্ষরতা কোন আয়নগুলোর জন্য হয়, জাস্ট এই যে স্পেসিফিক পার্টগুলো সবগুলো বা স্পেসিফিক পার্টগুলো মনে রাখবে। এবং বিভিন্ন আয়নের জন্য যে রোগগুলো সৃষ্টি হয়, যে ক্রোমিয়ামের জন্য একটা স্পেশাল রোগ আছে, ওই রোগটা জাস্ট মনে রাখবে। ওকে, তো এগুলা থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। আল্লাহ না করুক যে জাহাঙ্গীরনগরের মতো কোশ্চেনটা হয়ে যায় একটু থিওরিটিক্যাল কোশ্চেনটা, তাহলে কিন্তু অনেকেই কিন্তু ফ্লপ করবে। কারণ থিওরিটিক যারা ঢাকা ইউনিভার্সিটি বিশেষ করে প্রিপারেশন নিয়েছে তারা কিন্তু থিওরিটিক্যাল পার্টটা একটু কম পড়ে, একটু বুঝে পড়ার ট্রাই করে, তো এই জিনিসগুলো তারা ইগনোর করে কিন্তু। ওকে, তো আশা করি যে আমি মনে করতেছি যে সেরকমও লেভেলে হবে না, একটা মধ্যবর্তী একটা কোশ্চেন হবে, কিছু থিওরিটিক্যাল পার্ট থাকবে, কিছু ম্যাথমেটিক্যাল পার্ট থাকবে, বাট থিওরিটিক্যাল বেশি প্রায়োরিটি দেওয়ার ট্রাই করবে যাতে সময় অনেক কম। বোঝা গেছে? আচ্ছা, পরিমাণগত রসায়ন থেকে যে জিনিসগুলো তোমরা পড়বে, মোলারিটি, নর্মালিটি, পিপিএম, পিপিবি, কনসেপ্টগুলো খুব ভালোভাবে ক্লিয়ার রাখবে যাতে ম্যাথ আসলে পারো। জারণ সংখ্যা নির্ণয় অনেক অনেক ইম্পর্টেন্ট, জারণ সংখ্যা আসতে পারে। এই আবার প্রশমন বিক্রিয়ার যে ম্যাথগুলো, তোমার তুল্য সংখ্যা, এগুলো আমি করে দিয়েছি অনেকবার, তোমরা দেখলে বুঝতে পারো আমার এপিসোডগুলোতে আছে। এবং নির্দেশক খুবই ইম্পর্টেন্ট, কোনটার কি নির্দেশক প্রশমন বিক্রিয়া। আর এটা একটা প্রশ্ন পাবাই তোমরা মনে হচ্ছে আমার পরিমাণগত রসায়ন থেকে, নিচের কোনটি জারণ বিজারণ বিক্রিয়া, আর নিচের কোনটি জারণ বিজারণ বিক্রিয়া নয়, এরকম করে একটা প্রশ্ন আসতে পারে। এবং কিছু বিশেষ বিক্রিয়া আছে ওই অধ্যায়ে, এই বিশেষ বিক্রিয়াগুলো কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি। নিচের কোনটি ডিসপ্রপোর্শন বিক্রিয়া বা অসামঞ্জস্য বিক্রিয়া, শতজারণ, সামঞ্জস্য বিক্রিয়া, বিরঞ্জন বিক্রিয়া, তবে এই অসামঞ্জস্য বিক্রিয়াটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি। ওকে, আচ্ছা, এবার সে তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়ন থেকে তোমরা যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে সবল, দুর্বল, তড়িৎ বিশ্লেষ্য। এই জিনিসগুলো সবাই তোমরা জানো, এই জিনিসগুলো আসার সম্ভাবনা অনেক বেশি। এবং অ্যানোড ক্যাথোডে উৎপন্ন পদার্থ, এই যে বলতে পারে যেমন সোডিয়াম হাইড্রোক্সাইডের যদি আমি গলিত দ্রবণটা নিই, সোডিয়াম ক্লোরাইডের, তাহলে কিন্তু অ্যানোডে তোমার প্রথমে এটাতে কী তৈরি হবে, তোমার সোডিয়াম তৈরি হবে এবং তোমার ক্লোরিন তৈরি হবে, কিন্তু ক্লোরিন গ্যাস। কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইডে তোমার যদি অ্যাকুয়াস সলিউশন নিই, সেখানে কিন্তু পানিও থাকবে, সেখানে কিন্তু আর সোডিয়াম তৈরি হয় না, সেখানে তৈরি হয় হাইড্রোজেন। এই যে জিনিসগুলো প্রায়োরিটি লিস্ট, কোন আয়নটা আগে প্রায়োরিটি পাবে, এই প্রায়োরিটি লিস্টের উপর ডিপেন্ড করে কিন্তু যে অ্যানোডে ক্যাথোডে কী উৎপন্ন হয় এই জিনিসগুলো চায়। যেমন অক্সিজেন যুক্ত হলে ম্যাক্সিমাম অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়, যেমন সালফিউরিক অ্যাসিড বা লাইকদের এগুলো থাকলে কিন্তু। তো এই জিনিসটা কিন্তু এবার গুচ্ছের জন্য বলতেছি বারবার ইম্পর্টেন্ট, যে কোথায় কী উৎপন্ন হয়। আরেকটা মনে করো যে সোডিয়াম আয়ন, এটাকে সোডিয়ামে রূপান্তর করতে কয় ফ্যারাড চার্জ লাগবে, 1 ফ্যারাড। এই জিনিসটা আসবে মানে অঙ্ক না, মানে আয়নটার চার্জ কত, ওই আয়নটার চার্জ দেখে বোঝা যাবে। অ্যালুমিনিয়াম +3, এটাকে তুমি অ্যালুমিনিয়ামে কনভার্ট করতে 3 ফ্যারাড চার্জ লাগবে, এই জিনিসটা একটু ভালো করে মনে রাখবে। আর কোষ বিভাগ থেকে আসার সম্ভাবনা অনেক বেশি, কোষ বিভাগ তো তোমরা জানোই। আর পাত্রে রাখা যাবে কিনা, এই দ্রবণটা এই পাত্রে রাখা যাবে কিনা, এই জিনিসটা একটু ক্লিয়ার করে রাখবে। তারপর লবণ সেতু হিসেবে কি ইউজ করা হয়, এবং বিভিন্ন কোষ বিভবের মানগুলা, তোমার 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 অনেক কোষগুলো আছে যেগুলার মান কত, স্পেসিফিক মান আছে, 1.1 ভোল্ট ইয়া 1.2 ভোল্ট, এই জিনিসগুলো একটু মনে রাখার ট্রাই করবে, কিন্তু আসতে পারে। এবং বিভিন্ন কোষের অ্যানোড ক্যাথোড, কোন কোষটার অ্যানোড হিসেবে কী কাজ করে এবং ক্যাথোড হিসেবে কোন কাজ করে, এই জিনিসটা একটু মনে রাখবে। আর লবণ সেতু হিসেবে কী ইউজ হয়, এটা একটু মনে রাখার ট্রাই করবে। ওকে, আর অর্থনৈতিক রসায়ন থেকে যেটা আমি বলবো, যে বোর্ড কোশ্চেন এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নসমূহ, বারবার যেটা আমি বলতেছি, বুঝা গেছে, বোর্ড কোশ্চেন অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নসমূহ যে কেউ করতে পারে, ইনশাআল্লাহ সে ম্যাক্সিমাম প্রশ্ন কমন পাবে। এইবার আসলে তুমি কীভাবে বাজিমাত করতে পারো। আসলে দেখো, কেমিস্ট্রি যারা ভালো করবে তারাই কিন্তু ট্রান্সফার পসিবিলিটি বেশি থাকবে, কারণ থিওরিটিক্যাল পার্ট বেশি, ম্যাথমেটিক্যাল পার্ট নেই। মোটামুটি এটাতে ভালো করলে ট্রান্সফার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তো আমি বলি এখান থেকে তুমি যেটা করবে, প্রথমে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যে আছে, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়, এই 3টি বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংক জাস্ট খালি পড়বে, কিচ্ছু করার দরকার নাই। এছাড়া তুমি প্রযুক্তি, যেহেতু ক্যালকুলেটর ছিল, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যেগুলো প্রশ্ন মনে হবে যে ক্যালকুলেটর ছাড়া হচ্ছে না, ওই সাথেই ক্রস, ওই প্রশ্নটা বাদ, ওইটা দেখার কোনো দরকারই নেই। জাস্ট যেগুলো ক্যালকুলেটর ছাড়া হচ্ছে ওগুলো জাস্ট পড়ে যাও, প্রত্যেক প্রশ্নগুলো পড়ো আর অ্যান্সারটা পড়ো, এভাবে যদি প্রযুক্তি, ঢাকা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক তুমি জাস্ট কোশ্চেনগুলো খালি পড়ো, বেশি সময় তো লাগবে না, এটা তো আর ক্যালকুলেশন না, কোশ্চেনগুলো পড়ো আর অ্যান্সারটা পড়ো। এভাবে করতে যদি পারো তুমি দেখবে, বিলিভ মি অর নট, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে তোমার কম্বাইন্ড যে পরীক্ষাটা হতেও চলেছে এবার জিএসটি অ্যাডমিশন, তাহলে তুমি দেখবে যে এখানকার ম্যাক্সিমাম মানে প্রশ্নগুলো দেখার সাথে সাথে মনে হবে এই প্রশ্নটা আমি কোথাও না কোথাও দেখেছি, এরকম প্রত্যেকটা প্রশ্ন পড়ার পর তোমার মনে হবে, কারণ এর বাইরে ভাই কোশ্চেন করার কোনো স্কোপ নেই। তোমার এই কোশ্চেন ব্যাংকগুলো থেকেই কোশ্চেন হুবহু তুলে দিবে। জিএসটি যেহেতু প্রথম হচ্ছে, এমন কোনো কোশ্চেন তারা বানাবে না, তারা কোশ্চেন ব্যাংকগুলো দেখবে যে বিভিন্ন ভাষাতে কী ধরনের কোশ্চেনগুলো আসছে, সেই কোশ্চেনগুলো তুলে দিবে। একটু সেন্স খাটাও, একটু মাথা খাটাও, দেখবে যে এইটাই কিন্তু বাস্তব হবে। কোনো প্যারা নেওয়ার দরকার নেই, কোনো এখন বই পড়ার দরকার নেই, এখন কোশ্চেন ব্যাংকগুলো পড়ো, কোশ্চেন ব্যাংকগুলো বারবার পড়ো, দেখবে যে কেমিস্ট্রির ক্ষেত্রে তো ক্যালকুলেশন নেই, খালি পড়ো আর অ্যান্সারটা পড়ো, দেখবে যে ম্যাক্সিমাম হুবহু ওই কোশ্চেনগুলোই তুলে দিবে। এটা তোমরা মিলিয়ে নিও। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আর আরও তোমরা কী ধরনের এপিসোডগুলো চাও তোমরা কমেন্ট করবে, ইনশাল্লাহ আমি সেই ধরনের এপিসোডগুলো আনার ট্রাই করবো। এই যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এই 3টি বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংক যারা সমাধান করবে, তারাই আমি বলে দিচ্ছি কেমিস্ট্রিতে বাজিমাত করবে। এই কথাটা আমার মিলিয়ে নিও। ওকে, তারাই করবে কেমিস্ট্রিতে বাজিমাত।